সাত নম্বর। 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আমাদের যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি তাদের রুজি রুটির একটা বড় জায়গা। কি? জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হাজতি আসামির জামিনের দরখাস্ত মুস্তাবিদা। এই ধরনের মামলায় কিন্তু হাজতে আছে আসামি যেভাবে হোক তাকে জামিন করাতে হবে। এবং এই এই ধরনের মামলাতে কিন্তু হিউজ অ্যামাউন্টের কি ফি পাওয়া যায়। বুঝতে পেরেছেন? টাকা পয়সা আছে। মানে ক্রিমিনাল প্র্যাকটিসের একটা বড় ইনকামের জায়গা এটা। তাহলে এটা সিআরপিসির 497 ধারা মতে আমরা কোথায় করব? আমলি ম্যাজিস্ট্রেট আদালতে। ঠিক আছে, এটা জিআর মামলা নম্বর দিতে হবে। মামলা যেহেতু হয়ে গেছে 110/2026 পুঠিয়া। সূত্র হচ্ছে পুঠিয়া থানার মামলা নম্বর এত, তারিখ এত, পেনাল কোডের 302 ধারার মামলা, খুনের বা মার্ডার কেস। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট জি সাধারণত জামিন দেয় না। এটার বিরুদ্ধে আমাদের মিস কেস করে দায়রা জজে জামিন নিতে হয়, অথবা তারও বিরুদ্ধে চলে যেতে হয় হাইকোর্টে, তাই না? জি। যদি লিখতে আসে এই ধরনের মামলা 325-26-এরও যদি লিখতে আসে তাহলে কি ধরনের পিটিশন হবে? তাহলে এখানে আমরা সিআরপিসির 497 ধারা মতে হাজতি আসামির জামিনের আবেদন, আমরা বাস্তবে কিন্তু এই যে শুধুমাত্র হাজতি আসামির জামিনের আবেদন এতটুকুই লিখি। এখানে আইনের নাম এবং ধারা উল্লেখ করা দরকার হয় না, কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। বুঝতে পেরেছেন? না হলে কিন্তু নম্বর কমে যাবে। ক্লিয়ার? জি এরপরে দরখাস্তকারী হাজতি আসামির বিনীত নিবেদন এই যে, অত্র দরখাস্তকারী হাজতে আসামি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নিম্নলিখিত হেতুবাদে জামিনের প্রার্থনা করছে। হেতুবাদ মানে কারণ, কেন জামিন দিবেন। অত্র দরখাস্তকারী আসামিকে পুলিশ বিগত 20/4/2026 তারিখ গ্রেপ্তার করার পর সুদীর্ঘ সময় পর্যন্ত জেল হাজতে বিনা বিচারে আবদ্ধ আছে। বাস্তবে হলে আমরা এই যে গ্রেপ্তারের তারিখ এবং যে তারিখে দরখাস্ত করছি মধ্যবর্তী সময় কতদিন কত মাস হলো এটা লিখে দিই। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি তাহলে এটা একটা বিষয় যে কতদিন ধরে আছে বিনা বিচারে। অত্র দরখাস্তকারী আসামি একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক। অত্র মামলার এজাহারে বর্ণিত ঘটনার সাথে অত্র আসামি কোনোভাবে জড়িত নয়। মিথ্যা বর্ণনা দিয়ে দরখাস্তকারী আসামিকে অত্র মামলায় জড়ানো হয়েছে। এই এক জায়গায় দরখাস্তকারী বানান ভুল, মানে সব জায়গায় ভুল, তাই না? জি। তার মানে এটা বাস্তবে, বাস্তবে আমি যখন পিটিশন দিয়েছিলাম ওই জায়গাতেও মনে হয় এইভাবেই হয়ে আছে আমার, কারণ সেখান থেকে তো মানে কপি ওখান থেকে করা। তো এটা সিলি মিস্টেক, সেটা ব্যাপার না খুব একটা, ওটাও খুব একটা ব্যাপার না। অত্র আসামির নিকট হতে যে কোনো কোনো আলামত উদ্ধার হয়নি। আলামত মানে কি? মার্ডার উইপন বা আঘাতের যে উইপন সেটা, হ্যাঁ, বা জি রক্তমাখা কাপড়, কোনো কিছু উদ্ধার হয়নি। অত্র আসামি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সুতরাং মানবিক কারণে অত্র আসামি জামিনে মুক্তি পাওয়ার হকদার বটে। এমত অবস্থায় বিজ্ঞ আদালত আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তি দিলে পলাতক হবে না, নিয়মিত হাজিরা প্রদান করবে। অত্র আসামি পক্ষে উপযুক্ত স্থানীয় জামিনদার আছে। আজকেও একটা জামিন করালাম এবং ই বল বন্ড দাখিল করতে হচ্ছে, খুবই সুবিধা, লিখাও লাগছে না। বিকাশ বা নগদের বা রকেট বা ব্যাংকিং যে কোনোভাবে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে 400 সামথিং, এবং খুব সহজেই সেটা উদ্ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। সালাউদ্দিন ভাই, আপনি আবার লাস্টে কথা বলবেন, নোট করে রাখেন। অন্যান্য হেতুবাদ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। অতএব উপরোক্ত বিশদে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে অত্র হাজতে আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তির আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ঠিক আছে, সিম্পল একটা জি দরখাস্ত দিয়ে দিলাম, কারণ জামিন তো দিবে না, খুব ভালোভাবে দরখাস্ত করে লাভ নাই, তাই না? মার্ডার কেস। জি স্যার। আর পরীক্ষার খাতা এতটুকুই এনাফ। এবার জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত আত্মসমর্পণকৃত আসামির জামিনের দরখাস্ত মুস্তাবিদা। একই মামলা, মনে করেন একই মামলা, এই মামলায় এর আগে হাজতে অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করে জেলখানে দিয়ে দিয়েছে, সেখান থেকে হাজতি আসামির আমরা কাস্টডি, যে অ্যাকিউজড তার জন্য জামিন চাইলাম। এবার হচ্ছে আসামি স্ব ইচ্ছায় আদালতে স্যারেন্ডার দিচ্ছে। সালাউদ্দিন ভাই কি বলবেন বলেন।
আপনার মাইক অন হয়েছে, হ্যালো, আপনি কথা বলছেন না, শুধু আমার সময় নষ্ট হচ্ছে। আসসালাম স্যার। এই যে জামিনা বেগম এটা যে বলেন, এটা দুইটা ধারা, এই দুইটা মামলার নাম্বার কেন? একটা জিআর মামলা আর একটা হচ্ছে পুঠিয়া, এই যে সূত্র পুঠিয়া থানা মামলা, দুইটা মামলার নাম্বার এটা। আচ্ছা বলছি। আচ্ছা, আমলি ম্যাজিস্ট্রেট আদালত পুঠিয়া রাজশাহী, এটা হচ্ছে কি আদালতের নাম? এটা হচ্ছে জিআর মামলা নং 100/2026 পুঠিয়া। আচ্ছা, জিআর মামলার নাম্বার যদি হয় তাহলে থানাতে একটা আলাদা মামলার নম্বর পড়ে, বুঝতে পেরেছেন? সেটা সূত্র পুঠিয়া থানার মামলা নম্বর 10 এবং তারিখ, ওই তারিখে কত নম্বর মামলা হলো। এখন এই দুইটা কেন নাম্বার পড়ে সেটার আমি রেলেভেন্সি বোঝাই। মনে করেন একটা পুলিশ স্টেশনে সারা বছর যে মামলাটা হবে, যেমন 26 সালে যতগুলো মামলা হবে সেগুলো 1 2 3 থেকে চলতে থাকবে। যেমন এটা 26 সালে 10, এটা হচ্ছে কত নম্বর মামলা, 100 নম্বর মামলা। আর এই যে 10 নম্বর, এটা হচ্ছে ওই যে 20/4/2026 এই তারিখে 10 নম্বর মামলা, বুঝতে পারলেন? মানে এটা হচ্ছে ওই দিনের মামলা নম্বর 10, কিন্তু এটা পুরো সালের মামলা নম্বর 100। বুঝতে পারলাম? যে কোনো জিআর মামলা দুইটা মানে নম্বর থাকে, একটা হচ্ছে থানার মামলা নম্বর, আর একটা কোর্টে আসার পর জিআর নাম্বার পড়ে, জেনারেল রেজিস্টার নাম্বার। এটাই, এই 100টাই হচ্ছে মূল মামলা নাম্বার, ঠিক আছে? কিন্তু এটা আপনাকে থানায় কত নম্বর মামলা সেটা উল্লেখ করতে হয়। কিন্তু এই জায়গায় যদি আপনি পরীক্ষার খাতে উল্লেখ না করেন কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে কিন্তু আপনার থানার মামলা নাম্বার উল্লেখ করতে হয়, কারণ থানার মামলা নাম্বার ছাড়া কিন্তু মামলা খুঁজে পাওয়া টাফ। আমার পরীক্ষার খাতায় দুইটা উল্লেখ করার দরকার নেই আমাদের, কিন্তু আপনি মানে এটা দুইটা প্র্যাকটিস লাইফে এটা আপনি দরকার। এখানে যেহেতু উল্লেখ করেছি, উল্লেখ করা দরকার। আপনি না দিলে নম্বর কমবে না, কিন্তু আপনার জেনে রাখা ভালো। কম্পালসারি না, দিতেই হবে তেমন না, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। ক্লিয়ার? এই 10 ওটা হচ্ছে ওই থানার নাম্বারের এটা, আর হচ্ছে 110 আর 26 এটা হচ্ছে কোর্টে আসার পরে ওই বছরে টোটালি যতটা মামলার ওই ধারাবাহিকতা, এটা নাম্বারটা হ্যাঁ বলছে। হ্যাঁ। আর হ্যাঁ, এটা কোর্টে আসার পরে এই নাম্বারটা পড়ে, যেটা কোর্টের জিআরও অফিসে যে বড় মোটা ভলুম বই থাকে, সেটার সিরিয়াল অনুসারে 26 সালে কতগুলো মামলা হলো পুঠিয়া থানায়, সেই নাম্বারটা হচ্ছে এটা। আর থানায় প্রতি এই একদিনে হ্যাঁ কয়টা হ্যাঁ, মামলা বুঝতে হলো পারছি। সেটা এটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। এটাও আগের টাইম মামলা, এজাহারকারী হচ্ছে রাষ্ট্র, আর দরখাস্তকারী মানে কয়ের পক্ষে জামিন চাচ্ছি। তাহলে এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক আসামির জামিনের আবেদন। আর এখানে কি লিখেছিলাম আগেরটার? হাজতে আসামির জামিনের আবেদন। মানে হাজতে ছিল, পুলিশ ধরে আনছে, আর এখানে পুলিশ ধরেনি, নিজে থেকে কোর্টে আসছে, কারণ পুলিশ ধরার জন্য মানে বাসায় যাচ্ছে, সে পালিয়ে বেড়াচ্ছে, আর কতদিন পালানো যায়, তাই না? দরখাস্তকারী আসামির বিনীত নিবেদন এই যে, অত্র দরখাস্তকারী আসামি উপরোক্ত নম্বর মামলা সম্পর্কে অবগত হয়ে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে, তাহলে মামলা সম্পর্কে অবগত হলো, তারপরে আদালতে উপস্থিত হলো, স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নিম্নলিখিত হেতুবাদে জামিনের প্রার্থনা করছে। তাহলে অত্র এখানে পুলিশ গ্রেপ্তার করেছে, এই কথা কিন্তু আমি 1 নম্বরে লিখছি না, আগেরটাতে লিখেছিলাম। অত্র দরখাস্তকারী আসামি একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তার মানে আগেরটা গ্রেপ্তার হয়েছে এত তারিখে, এতদিন পর্যন্ত হাজতে আছে, আর এটা বলছে নিজে থেকে আসছি। আর বাকি কথাগুলো একই, যে কোনোভাবে জড়িত না, মিথ্যা বর্ণনা দিয়ে জড়ানো হয়েছে, আলামত উদ্ধার হয়নি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, মানবিক কারণে জামিনে মুক্তি পাওয়ার হকদার বটে, এমত অবস্থায় যে কোনো শর্তে জামিন দিলে পালাবো না, নিয়মিত হাজিরা দিব, এই তো বক্তব্য। জামিনদার আছে, মৌখিকভাবে অন্যান্য কথা বলা হবে। অতএব আত্মসমর্পণকারী আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তির আদেশ প্রদানে বিজ্ঞ আদালতের সদয় মর্যাদা। বাস্তবে আমরা এখানে আরো একটু তথ্য যুক্ত করি, কারণ বাস্তবে যে মামলা হয়, মামলার আসামির যে পরিচয়পত্র বা সে কি কর্ম করে সেই সংক্রান্ত কাগজপত্র চেয়ারম্যান বা মেয়রের মাধ্যমে নিয়ে আসি, এবং তার পেশাগত কোনো আইডেন্টি কার্ড থাকলে সেটা যুক্ত করি, এবং সে যদি অসুস্থ হয় বা তার পরিবারে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, সেটারও আমরা চিকিৎসা কাগজপত্র বা টেস্ট রিপোর্ট দিয়ে থাকি, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে, এটসেট্রা এটসেট্রা। এগুলো দিলে আদালত কি একটু সফট কর্নার তৈরি হয় মনের মধ্যে, আদালত দয়া করে জামিন দিয়ে দেয়। এগুলো বাস্তবে জি লাগে কোর্টে আদালতকে বোঝানোর জন্য। আর এখানে আপনাকে কত নম্বরের প্রশ্ন আসছে তার উপর ডিপেন্ড করে, এখানে 7 8 নম্বরের প্রশ্নের জন্য যথেষ্ট উত্তর আছে, এনাফ। আপনার মূল যে ফরম্যাটের ক্রাইটেরিয়াগুলো ঠিক রাখতে পারছেন কিনা, হেড বডি ফুট ঠিক রাখতে পারছেন কিনা, এটাই দেখবে।
এবং মাঝখানে বডিতে যদি সামান্য ভুল তথ্য আসে খুব একটা নম্বর কাটবে না, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এরপরে 9 নম্বর, এটা আগের নোটে ছিল না, এট ফার্স্ট এই নোটে যুক্ত করা হলো এবং আপনাদের যে কমপ্লিট নোট সেটাতেও নাই, এই নোটেই এট ফার্স্ট যুক্ত করেছি আমি। ফৌজদারি মিসকেস বা বিবিধ মামলা দায়ের পূর্বক আসামির জামিনের দরখাস্ত মুসাবিদা। দেখেন এর আগে যে দুইটা আমি মামলার দরখাস্ত করলাম সেটার সাথে সামান্য অমিল আছে। মিসকেস কখন করা হচ্ছে? এখানে আমি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত রাজশাহী, মানে এটা রাজপাড়ার মামলা, মানে মহানগর বা মেট্রোপলিটন এলাকার, তাই শুধু দায়রা জজ না লিখে আমি মহানগর দায়রা জজ লিখছি। এটা আমি জেলা জজ লিখবো না, কারণ এটা শুধুমাত্র ক্রিমিনাল কেস, সিভিল কেস না। তাই সিভিলের ক্ষেত্রে জেলা জজ, ক্রিমিনালের ক্ষেত্রে দায়রা জজ, আর মহানগর তার মহানগর দায়রা জজ। এখানে আমাকে লিখতে হবে ফৌজদারি মিসকেস নং দিয়ে অবলিক দিতে হবে। আচ্ছা, এখানে 2024 লেখা আছে, আপনারা এখানে দিয়ে দিবেন 2026, ঠিক আছে? জি কারেন্ট একটা সাল দিয়ে দিবেন। আচ্ছা, এবার জিআর মামলা নং 235/2026, রাজপাড়া, সূত্র রাজপাড়া থানার মামলা নং 44/26/6/2026, পেনাল কোড 406/420। এটা একেবারে আমার রিয়াল কেস এবং এই মিস কেসে আমি জামিন পাই আসামির, হ্যাঁ, একেবারে রিয়াল কেস জি এটা। রিয়াল কেসটাই তুলে দিয়েছি আমি। আচ্ছা, দরখাস্ত করে আসামি মোহাম্মদ আমিন উদ্দিন, ব্র্যাকেটে 60, মানে 60 বছর। এই যে 60 বছরও ঠিক আছে, মোহাম্মদও ঠিক আছে, আমিন উদ্দিন শুধু পরিবর্তন করে দিয়েছে, মানে আসামির নামটা পরিবর্তন করেছে। এই মামলায় হচ্ছে 8টা আসামি, তার মধ্যে 1 নম্বর আসামি আমার। আসামির বাড়ি আবার দিনাজপুর। আচ্ছা এখানে প্রতিপক্ষ রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত রাজশাহী, মানে এখানে পিপি কে প্রতিপক্ষ করতে হয়, কারণ পিপি রাষ্ট্রপক্ষে বাধা দেয় এখানে জামিনে, বুঝতে পেরেছেন? জি কারণ দায়রা জজ আদালতে পিপি মামলা পরিচালনা করেন সরকার পক্ষে, বুঝতে পেরেছেন? জি তাই মিস কেসে কিন্তু পিপি কে প্রতিপক্ষ করতে হয় এবং পিপি সাহেব কি করবেন? মামলায় বাধা দেন, জামিন হতে বাধা দেন। আচ্ছা, সিআরপিসির 498 ধারা মতে দরখাস্তকারী হাজতি আসামির জামিনের প্রার্থনা, এটা হাজতি এবং এটা 98 করতে হবে, কারণ 98 ধারায় দায়রা জজ এবং 98 ধারায় হাইকোর্ট কিন্তু কি করতে পারে? মিসকেস মিস কেসে জামিন জামিন দিতে পারে, ঠিক আছে? এই যে আমরা জি হাইকোর্টে যে ফৌজদারি মিস, হ্যাঁ, ফৌজদারি মিস করে কোর্ট মিস কেস ফাইলিং করে হাইকোর্ট থেকে মামলা নেওয়া মানে জামিন নেওয়া হয়, কিন্তু এই সেকশনেই এইভাবেই প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দেওয়া হবে, জামিন না দিলে তার আদেশের বিরুদ্ধে চলে যেতে হবে মিস কেস করে দায়রা জজে যায়, দায়রা জজ না দিলে তার আদেশের বিরুদ্ধে চলে যেতে হবে হাইকোর্টে। ওকে, জি এরপরে দেখেন এই জায়গাটুকু আমি যেটা এখন হাইলাইট করব, এই জায়গাটুকু মিস কেসে শুধু আলাদা, তাছাড়া হেতুবাদ কিন্তু একই। কোন জায়গাটুকু আমি এখন দেখাচ্ছি। দরখাস্তকারী আসামি পক্ষে বিভিন্ন নিবেদন, এই যে দরখাস্তকারী আসামি বিগত 25/6/2026 তারিখ হতে অদ্যাবধি জেল হাজতে আবদ্ধ থেকে দরখাস্তকারী আসামি পক্ষে বিগত 8/7/2026, তাহলে 25/6 অ্যারেস্ট হলো, 8/6 কি করলাম? বিজ্ঞ আমলি আদালত রাজপাড়া রাজশাহী, তার মানে এই যে আমলি ম্যাজিস্ট্রেট আদালতে কি করা হলো? জামিন ধরা হলো। ধরার জি পরে ওটা 497 ধরলাম, হ্যাঁ, কর্তৃক জামিন নামঞ্জুর আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে, এই যে জামিন ধরেছিলাম আমলি আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি জামিন দিলেন না, নামঞ্জুর করলেন, তো সেই আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে অত্র দরখাস্তকারী আসামিপক্ষ বিজ্ঞ আদালতে, মানে এই দায়রা আদালতে নিম্নলিখিত হেতুবাদে ফৌজদারি মিস মামলা দায়ের করে জামিনের প্রার্থনা করছেন। তাহলে মিস কেস করার জন্য এতটুকুই পার্থক্য, বুঝতে পারলেন? কি জি জাস্ট আগে ম্যাজিস্ট্রেট কোর্টে আমলি আদালতে জামিন ধরেছিলাম, সেটা নামঞ্জুর হয়েছে, সেটার বিরুদ্ধে আসছে এখানে, দ্যাটস অল। মানে কত তারিখে অ্যারেস্ট হয়েছে, কত তারিখে মিস কেস করলাম, এতটুকু উল্লেখ থাকতে হবে পিটিশনে, বুঝতে পেরেছেন? জি তার মানে এই যে ওপরে 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 যে হলুদ হাইলাইটেড, এটা হচ্ছে কি? হেড। এখন বডিতে এসে আমাকে প্রথমে মিস কেসে এই কথাটুকু বলতে হবে, কত তারিখে অ্যারেস্ট বা কত তারিখে আমি স্যারেন্ডার দিয়েছিলাম। স্যারেন্ডার দিয়ে যদি আবার ভেতরে নিয়ে নেই, মানে সিডাব্লিউ বা কাস্টডি ওয়ারেন্ট বলে ভেতরে নেই, তার মানে জামিন নামঞ্জুর যদি হয় ম্যাজিস্ট্রেট কোর্টে আমলি আদালতে, তখনই কিন্তু আমরা বলবো যে এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এই আদালতে মিসকেস করে জামিনে প্রার্থনা করছি। জাস্ট এই গোলাপি হাইলাইটেড এতটুকুই পার্থক্য মিসকেস এবং অন্যান্য জেনারেল বিলের মধ্যে। সালাউদ্দিন ভাই বলেন। স্যার 498 তো আগাম জামিনের উপরে আর কি। এখন আমি এই যে
হাজতে আসামি কি 497 হওয়ার সম্ভাবনা আছে কিনা? 497 ম্যাজিস্ট্রেট কোর্ট আর 498 মিস কেস, ঠিক আছে। বিষয়টা আগাম জামিনে ওইটা তো আগাম 498 হবে না জামিনও তো? 498, 498 দিয়ে সবকিছু, ঠিক আছে। আচ্ছা। তাহলে বাকি বাকি যে হেতুবাদগুলো আমরা দেখবো, দেখেন একই কথা, নিজেকে নির্দোষ দাবি করে প্রার্থনা করছে জামিন। অত্র হাজরতে আশিমে একজন আম ব্যবসায়ী, তিনি আম বিক্রয়ের বকেয়া টাকা গ্রহণের উদ্দেশ্যে রাজশাহী শহরে আসলে এজাহারকারী তাকে অত্র মামলায় ফাঁসিয়েছে। এটা কিন্তু রিয়েল এবং রিয়েল কেস, একদম রিয়েল হেতুবাদ। অত্র হাজতে আসামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার কোনো স্পষ্ট অভিযোগ বিদ্যমান নাই। এখানে দুইটা যে সেকশন, হ্যাঁ, 406 জি 420, এই 406-এর মধ্যে 420 কিন্তু জামিন যোগ্য মানে বেলেবল সেকশন, আর 406 কিন্তু নন বেলেবল। বুঝতে পেরেছেন? জি জি আমি বলছি যে এই দুই, এই মানে জামিন অযোগ্য ধারার কোনো স্পষ্ট কি নাই, অভিযোগ নাই, তার মানে 406-এর কোনো এখানে এলিগেশন নাই, অভিযোগ নাই, স্পষ্ট অভিযোগ নাই। অত্র মামলার এজাহারে বর্ণিত ঘটনার সাথে অত্র আসামি কোনোভাবে জড়িত নয়। অত্র মামলার বাদী মিথ্যা বর্ণনার ভিত্তিতে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অত্র আসামিকে অত্র মামলায় জড়িয়ে এজাহার দায়ের করেন। অত্র দরখাস্ত করে আসামির নিকট হইতে কোনো আলামত উদ্ধার হয়নি, এখানে হইতে না দিয়ে হতে দিবেন, ঠিক আছে। জি আমি অবশ্যই এটা সাধু ভাষাতেই ছিল, সেখান থেকে একটু মডিফাই করা হয়েছে। এমত অবস্থায় বিজ্ঞ আদালত আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তির আদেশ দিলে পলাতক হবে না, নিয়মিত হাজিরা প্রদান করবে, স্থানীয় জামিনদার রয়েছে। এখানে কিন্তু আমি শুনানির সময় কি উল্লেখ করেছিলাম, তাই তিনি যে আমদের ব্যবসায়ী, তার কিন্তু একটা কি আছে, লাইসেন্স আছে, তাই না, এবং তার একটা পরিচয়পত্র আছে, সেটা দাখিল করেছিলাম, হ্যাঁ। অন্যান্য কারণসমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। অতএব বিজ্ঞ আচ্ছা, এখানে আরেকটু মিস কেসে কিন্তু আরেকটু যুক্ত করতে হবে, যেমন গোলাপি দিয়ে একটু পার্থক্য দেখালাম, মিস কেসে আরেকটু নিচে পার্থক্য হবে। বিজ্ঞ আদালতের নিকট প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের সাথে অত্র দিয়ে এই যে ফৌজদারি মিস মামলা গ্রহণপূর্বক নিম্ন আদালতের নথি তলব পূর্বক, হ্যাঁ, অপর পক্ষকে জি নোটিশ প্রদান করে শুনানি অন্তে এই যে গোলাপি টুকু দিলাম, এতটুকু কিন্তু মিস কেসের প্রার্থনায় অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? কারণ মিস কেস যদি জি গ্রহণ না করে, তাহলে এটা কিন্তু নিম্ন আদালতের যে নথি এলসিআর তলব করবে না। এলসিআর কেন তলব করতে হবে? কারণ আমি মিস কেস করছি, জাস্ট একটা নামঞ্জুর আদেশের একটা ডেটের আদেশ নিচ্ছি, সংযুক্তিতে যেটা দিচ্ছি। সংযুক্তিতে কি দিচ্ছি? নিম্ন আদালত কর্তৃক জামিন নামঞ্জুর আদেশের আবেদন নকল, মানে একদিনের যে মানে নামঞ্জুর যে অর্ডার, হ্যাঁ, হ্যাঁ, ওই নাম রিজেকশন যে অর্ডার, সেই অর্ডারের আমি সার্টিফাইড কপি দিচ্ছি। এবং আমি মামলার কিন্তু কি দিচ্ছে না, কোনো এজাহার দিচ্ছে না। যেহেতু আদালতের কাছে মামলার এজাহার নাই, সেহেতু আদালত কি করবে? শুনানির জন্য দিন ধার্য করবে এবং এই প্রতিপক্ষ পিপিকে নোটিশ দিবেন এবং নিম্ন আদালত থেকে নথিটা তলব করা হবে। তখন নিম্ন আদালতে কি যাবে? নিম্ন আদালতের নথিটা যাবে, যাওয়ার পরে এই যে মিস কেস হয়েছে, তখন নিম্ন আদালত থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে পুরো মামলার ফাইল চলে যাবে কি উচ্চ আদালতে, মানে দায়রা জজে। তখন দায়রা জজ কি করবেন? এটা শুনানি করার পরে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট দিবেন, 1 সপ্তাহ বা 10 দিন পরে, ওই ডেটে জামিন মঞ্জুরও করতে পারেন, না মঞ্জুর করতে পারেন, কারণ পুরো মামলার সেট তার কাছে আছে, তাই না, সেটার জি ভিত্তিতে। আবার যদি মনে করেন আমি অন্তর্বর্তীকালীন জামিন চাবো, সেই ক্ষেত্রে কিন্তু পুরো এফআইআর এজাহার থেকে শুরু করে সবকিছু আপনাকে সার্টিফাইড কপি নিতে হবে। নেওয়ার পরে আপনাকে আদালতে জামিন শুনানি করে বলতে হবে যে আমাকে অন্তর্বর্তীকালীন জামিন আজকেই দেন, কেন ইমার্জেন্সি। সেক্ষেত্রে ইন্টারলোকুটরি বা অন্তর্বর্তীকালীন জামিন দিবে ধার্য তারিখ পর্যন্ত। ধার্য তারিখে আবার এলসিআর আসবে, তখন আবার সেই আবার জামিন চাইতে হবে, স্থায়ী জামিন। বুঝতে পেরেছেন? এটাও হয়, এটা খুবই রেয়ার, কারণ যেই দিন মিসকেস করলাম সেদিনই জামিন পাওয়াটা টাফ হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন জামিন মিসকেস ফাইলিং এর দিনই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই দিন দেয় না, এলসিআর আসার পরে একটা নির্দিষ্ট ধার্য তারিখ 1 সপ্তাহ বা 10 দিন পরে সেই দিন দেওয়া হয়। এবং মিস কেসের জামিন ঈদের মধ্যে খুব কিন্তু চাপ পড়ে। বুঝতে পেরেছেন? জি জি তাহলে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি দানের আদেশ দিতে বিজ্ঞ আদালতের সহজে মর্জি হয়। তাহলে আমি এখানে যেগুলো দেখালাম হলুদ হাইলাইটেড করা, এগুলো কিন্তু আগে 2-3টা যে জামিনের প্রার্থনা দেখালাম সেম, তাই না, কিন্তু জাস্ট জি পিঙ্ক হাইলাইটেড করা অংশটুকুই মিস কেস একটু আলাদা, একটু ডিফারেন্ট, এতটুকুই হচ্ছে পার্থক্য মিস কেসের সাথে। ক্লিয়ার? যদি মিস কেস আসে আপনারা পারবেন না আশা করি।
ইনশাআল্লাহ স্যার।